ঘর্ষণ বল এই পার্টটা নিয়ে আলোচনা করব। ঘর্ষণ বল এবং ঘর্ষণ বলের সমীকরণ কিভাবে বের করা যায় সেটা একটু দেখব। প্রথমেই আমরা একটু দেখি যে ঘর্ষণ বলটা কি জিনিস বা ঘর্ষণ বল কাকে বলে। ঘর্ষণ বল ঘর্ষণ বল হলো যে বলের কারণে ঘর্ষণ বল, একটি বস্তু যখন অন্য একটি বস্তুর উপর দিয়ে চলতে শুরু করে তখন দুটি বস্তুর স্পর্শ তলে গতির বিরুদ্ধে যে বল কাজ করে, অর্থাৎ যে বলের কারণে বস্তুটি থেমে যায় সেটাকে বলা হয় ঘর্ষণ বল। প্রকৃতিতে প্রাপ্ত ঘর্ষণ বল চার ধরনের হয়ে থাকে। একটা স্থিতি ঘর্ষণ, আরেকটা হলো প্রবাহী ঘর্ষণ, একটা পিছলানো ঘর্ষণ এবং আরেকটা হলো আবর্ত ঘর্ষণ। অর্থাৎ চার ধরনের ঘর্ষণ বল পাওয়া যায়। ঘর্ষণ বল ঘর্ষণ বল চার ধরনের: স্থিতি ঘর্ষণ, এবারে পিছলানো ঘর্ষণ, তারপরে রয়েছে আবর্ত ঘর্ষণ, এবং আর এক প্রকার যে ঘর্ষণ রয়েছে সেটা হলো জাস্ট প্রবাহী ঘর্ষণ। এই চার ধরনের ঘর্ষণ বল আমরা প্রকৃতিতে পাই, বা এই চার ধরনের বলের অস্তিত্ব রয়েছে। চার ধরনের ঘর্ষণ বলের অস্তিত্ব রয়েছে। এখন স্থিতি ঘর্ষণটা কি জিনিস? যখন একটা বস্তু অন্য একটা বস্তুর উপর দিয়ে না চলে বা স্থির অবস্থায় থাকে তখন দুইটা বস্তুর স্পর্শ দলে বা পৃষ্ঠদেশ বরাবর যে বল কাজ করে সেটাকে বলা হয় স্থিতি ঘর্ষণ। এবং পিছলানো ঘর্ষণ, একটি বস্তু যখন অন্য একটি বস্তুর উপর দিয়ে পিছলিয়ে চলে তখন গতির বিরুদ্ধে যে বল কাজ করে বা তখন যে ঘর্ষণ বল কাজ করে তাকে বলে পিছলানো ঘর্ষণ। এবারে আবর্ত ঘর্ষণ, আবর্ত মানে ঘোরা এবং সামনে এগিয়ে যাওয়া, চলা, অর্থাৎ সামনে এগিয়ে যাওয়া মানে ঘূর্ণনের মাধ্যমে যদি একটি বস্তু অন্য একটি বস্তুর উপর দিয়ে গড়িয়ে চলে তখন তাদের মধ্যে যে ঘর্ষণ বল সৃষ্টি হয় তাকে আমরা বলতে পারি আবর্ত ঘর্ষণ। যেমন সাইকেলের চাকার ঘর্ষণ বলতে পারি, গাড়ির চাকার ঘর্ষণ, সেটাকে আমরা আবর্তন ঘর্ষণ বলতে পারি। প্রবাহী পদার্থ কি? তরল এবং বায়বীয় পদার্থ। তরল এবং বায়বীয় পদার্থের মধ্যে দিয়ে যখন অন্য একটি বস্তু চলে তখন তাদের মধ্যে যে ঘর্ষণ বল কাজ করে তাকে বলা হয় প্রবাহী ঘর্ষণ। যেমন নদীতে নৌকা চালানো, নদীতে সাঁতার কাটা। নদীতে যখন সাঁতার কাটা হয় তখন কিন্তু ঘর্ষণ, পানির সাথে যে সাঁতার কাটে তার একটা ঘর্ষণ সৃষ্টি হয়, তাকে প্রবাহী ঘর্ষণ বলে। অথবা প্যারাশুটের মাধ্যমে নিচে নেমে আসা, বায়ুকে কাজে লাগিয়ে প্যারাশুট চালানো, সেটাকে আমরা ঘর্ষণ বল প্রবাহী ঘর্ষণ বলতে পারি। এবারে আমরা দেখব যে আমরা তো এক্স্যাক্টলি জানি যে বল বল কোনো বস্তুর উপরে যদি আমরা বল প্রয়োগ করি, মূলত তল হলো দুই ধরনের, একটা হলো মসৃণ তল আর একটা হলো অমসৃণ তল। অমসৃণ তলে সাধারণত একাধিক বল কাজ করে, ক্রিয়া বল কাজ করে, আরেকটা প্রতিক্রিয়া বলতে আমরা এটা ঘর্ষণ বলের কথা বলি, যেটা আরেকটা বল যেটা কাজ বস্তু যে তলের উপর দিয়ে চলবে সেই তলটা সাধারণত মসৃণ বা অমসৃণ তল। আমরা একটু দেখবো যখন কোনো একটি বস্তুকে কোনো তলের উপর দিয়ে চালিয়ে দিব তখন সেই তলটা মসৃণ না অমসৃণ, অর্থাৎ তল দুই টাইপের হয়, একটা হলো মসৃণ তল আর একটা হলো অমসৃণ তল। কোন বস্তু যদি মসৃণ তলের উপর দিয়ে চলে তখন তো ঘর্ষণ বল সৃষ্টি হয় না, কিন্তু বলে রাখা ভালো প্রকৃতিতে এমন কোন তল খুঁজে পাওয়া যায় না যেটাই ঘর্ষণ হয় না। আমাদের কাছে কাঁচ একেবারেই মসৃণ স্মুথ, তার উপর দিয়ে চললে, অথবা আমাদের কাছে টাইলস এটা মসৃণ মনে হয় এবং স্মুথ মনে হয়, তার উপর দিয়ে কিন্তু আমরা হাঁটতে পারি। যদি ঘর্ষণ না থাকতো তাহলে কিন্তু আমরা হাঁটতে পারতাম না। ঠিক আছে, তাহলে এর মানে এটাও মসৃণ না বলা যাবে। তবে আমরা এটা ধরে নিই যে কাজ এটা মসৃণ। যদি মসৃণ হয়, আমি এই তলের উপর দিয়ে যদি একটা বস্তুকে চালাই দেই, এই বস্তু ধরে নিলাম এম ভরের একটি বস্তু, এই বস্তুটার উপরে বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করলে বস্তুটা বল প্রয়োগ বিন্দুর দিকে বেগের পরিবর্তন ঘটবে। যেহেতু বেগের পরিবর্তন ঘটবে তাহলে ত্বরণ সৃষ্টি হবে। ত্বরণ যদি সৃষ্টি করে, ধরে নিলাম এ মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করবে।
যেহেতু ত্বরণ সৃষ্টি করবে তাহলে এখানে বল F ইকুয়াল হবে ma, অর্থাৎ কোন বস্তুর উপরে যদি একটা বল, যদি কোনো বস্তুর উপরে যদি একটি বল কাজ করে তখন আমরা ইকুয়েশনটা জানি F ইকুয়াল ma। এখন তল যদি অমসৃণ হয়, তলের উপরে যদি অর্থাৎ কোনো বস্তুর উপর যদি একাধিক বল কাজ করে, এখন যদি এমন হয় যে এই পৃষ্ঠদেশটা অমসৃণ, পৃষ্ঠদেশটা অমসৃণ, এখানে বল প্রয়োগ করা হলো, বল প্রয়োগ করার ফলে এই দিক থেকে যদি বল প্রয়োগ করি তাহলে এই দিক থেকেও একটা বল প্রয়োগ করা হবে, বল প্রয়োগ করবে, বল তার মানে একাধিক বল। তাহলে এখন এইখানে এই বলের সমীকরণটা কি হবে? এখানে কিন্তু সাম অফ ফোর্স, অর্থাৎ এখানে একাধিক বলের যোগফল, একাধিক বলের যোগফলের কারণে সাম অফ ফোর্স মানে সাম অফ টোটাল ফোর্স, অর্থাৎ সবগুলো বলের যোগফল। এখানে কয়টা বল কাজ করে? এখানে দুইটা বল কাজ করে। একটা হলো যেটাকে সামনে চালিয়ে দেয়, কার্যকর বল, যার জন্য বস্তুটা সামনে এগিয়ে যায়, এবং অন্য একটা বল হলো যার জন্য বস্তুটা থেমে যায়। দুই ধরনের বল কাজ করে, তাই এই জন্য আমরা এটাকে সাম অফ ফোর্স বলবো, একাধিক বলের যোগফল বলবো বা বলের লব্ধি বলবো। আসলে লব্ধিটা কি জিনিস? লব্ধি কি জিনিস? লব্ধি হলো একই জাতীয় রাশির যোগফল। একই জাতীয় রাশি বেগের লব্ধি হতে পারে, বলের লব্ধি হতে পারে, শক্তির লব্ধি হতে পারে, অর্থাৎ কাজের লব্ধি হতে পারে, অর্থাৎ একই জাতীয় বস্তু, একই জাতীয় রাশির লব্ধি হয়। তার মানে যেহেতু এখানে দুই দিক থেকে বল প্রয়োগ করা হলো, তার মানে এটা অবশ্যই বিয়োগ হবে। তারপরে বলছি এখানে F ইকুয়াল ma। যদি আবার এমন হয় যে একটা বস্তুর উপরে দুই দিক থেকে বল প্রয়োগ করা হলো, এই দিক থেকে একটা বল প্রয়োগ করা হলো F1, এই দিক থেকে একটা বল প্রয়োগ করা হলো F2, এই বস্তুটার ভর হচ্ছে m, তাহলে তার ত্বরণ হবে কি a মিটার পার সেকেন্ড স্কয়ার। তখন তখন এটাকে আমরা বলতে পারি সাম অফ F ইকুয়াল বা ফোর্স ইকুয়াল লিখতে পারি ma। এখন এই সাম অফ F বা ফোর্স এটা হবে দুইটা বলের যোগফল, F1 প্লাস F2 ইকুয়াল হলো ma। এখন এইখানে যেটা হবে, আমি যদি এই দিক থেকে একটা বল প্রয়োগ করি আর ঘর্ষণ বল F কে, কাইনেটিক ফোর্স যেটা ফ্রিকশন বলতে পারি, যাই বলি না কেন, ঘর্ষণ বল, তার মানে F এটি প্রয়োগ করার কারণে এই F কে বলটা উদয় হলো এই পৃষ্ঠদেশ পৃষ্ঠদেশ অমসৃণ হওয়ার কারণে, অর্থাৎ কার্যকর বলের কারণে ঘর্ষণ বলের উদ্ভব হয় বা সৃষ্টি হয় পৃষ্ঠদেশ অমসৃণ হওয়ার কারণে। তখন এই ক্ষেত্রে সাম্য বলটা হবে কি? সাম্য বলটা হবে F মাইনাস F কে ইকুয়াল হলো ma। অর্থাৎ এইখানে তাহলে F ইজ ইকুয়াল টু কি হবে? F ইজ ইকুয়াল টু হবে ma প্লাস F কে। এটা হলো ঘর্ষণ বলের সমীকরণ। ইভেন এমনও হতে পারে যে একটি বস্তুর উপরে যদি দুইটা বল কাজ করে, তো আছে এই বস্তুটার উপরে যদি দুইটা বল কাজ করে, এখানে এই দিক থেকে F1 একটা বল কাজ করলো এবং এই দিক থেকে একটা বল কাজ করলো F2। আমরা কিন্তু সাম্য বল পড়ছি। কোনো বস্তুর উপরে যদি একাধিক বল প্রয়োগ করার ফলে বস্তুর যদি লব্ধি বল শূন্য হয় তবে সেটা সাম্য বল হয়। কিন্তু এইখানে আমরা আসলে কোনো একদিকে তো চলবে, এখানে আমরা সাম্য বল বলবো না। তার মানে এখানে কিন্তু এই m ভরের বস্তুর উপরে দুইটা বল কাজ করতেছে, তার মানে সাম অফ F বা ফোর্স ইকুয়াল আমরা ma বলবো। অর্থাৎ এটা যে কোনো একদিকে সরণ ঘটবে, হয়তো F1 এর মান বড় হবে, না হলে F2 এর মান বড় হবে। আমরা এরকম বলতে পারি F1, এই চিহ্নটা আমরা ব্যবহার করব, ভেরিয়াস F2 ইকুয়াল হলো ma। অর্থাৎ হয়তো F1 বড় নয়তো F2 বড়, ইকুয়াল হলো ma। অর্থাৎ এই সমপরিমাণে বল পরস্পরকে নাকচ করার কারণে যতটুক পরিমাণে বল বাড়তি থাকবে বা লব্ধি বল থাকবে বা উচ্ছিষ্ট বলের কারণে এই ভরের বস্তুটা যে কোনো একদিকে ক্রিয়াশীল, মানে যে কোনো একদিকে গতিশীল হবে। তাহলে এটাকে আমরা বলতে পারি ma। আর ঘর্ষণ বলের ক্ষেত্রে আমরা এটা বলতে পারি। এখন বস্তুর আমরা দেখব ঘর্ষণ গুণাঙ্ক বা ঘর্ষণ গুণাঙ্কটা কি জিনিস। যদি একটি এই মসৃণ তলের উপর দিয়ে চলে, এই বস্তুটা মনে করো টেবিলের উপরে একটা বস্তু আছে, টেবিলের উপর দিয়ে একটা বস্তুকে আমরা চালিয়ে দিলাম, তখন এই বস্তুটার ভরের কারণে ওজন, পৃথিবীর টান বল, এটা কিন্তু নিচের দিকে কাজ করে। এবং ঠিক এই টেবিলও
সমান এবং বিপরীত দিকে একটা বল কাজ করে, যেটাকে অভিলম্বিক প্রতিক্রিয়া বল বলে। অভিলম্ব বরাবর প্রতিক্রিয়া বল, অভিলম্বিক প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া বল, যেটাকে আমরা আর বলতে পারি। তার মানে এখন এই ঘর্ষণ গুণাঙ্ক, অর্থাৎ ঘর্ষণ গুণাঙ্কটা কি আমরা একটু দেখব। ঘর্ষণ গুণাঙ্ক, ঘর্ষণ গুণাঙ্ক ঘর্ষণ গুণাঙ্ককে মিউ দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ ঘর্ষণ গুণাঙ্ক হলো এই ঘর্ষণ বল এবং প্রতিক্রিয়া বলের অনুপাত। ঘর্ষণ বল ও প্রতিক্রিয়া অভিলম্বিক প্রতিক্রিয়া ঘর্ষণ বল ও প্রতিক্রিয়া বলের অনুপাতকে প্রতিক্রিয়া বলের অনুপাতকে বা রেশিওকে ঘর্ষণ গুণাঙ্ক বলা হয়। ঘর্ষণ গুণাঙ্ক বলা হয়। অর্থাৎ মিউ ইকুয়াল হবে এফ কে বাই হলো এখানে আর। অর্থাৎ কি বলা যায়, ঘর্ষণ গুণাঙ্ক হলো ঘর্ষণ বল এবং প্রতিক্রিয়া বলের অনুপাত। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এফ কে ইকুয়াল মিউ আর। এখন আর কি জিনিস, আর হলো এটা সমান এবং বিপরীত মুখী। আর এর মান আমরা মিউ কখনো ডাব্লিউ বলতে পারি, আর বা ডাব্লিউ বলতে পারি। এটাকে মিউ ডাব্লিউ ইকুয়াল এমজি। এখন আমরা এখান থেকে কিন্তু এই ঘর্ষণ গুণাঙ্ক বের করতে পারি। ঘর্ষণ গুণাঙ্ক কোথা থেকে বের করতে পারি? ঘর্ষণ গুণাঙ্ক কিন্তু এই সমীকরণ থেকে বের করে মানে আমরা সমাধান করতে পারি। তো আজকে আমরা এই ঘর্ষণ বলের সমীকরণ এবং ঘর্ষণ গুণাঙ্ক রিলেটেড যে পার্টটা দেখলাম, এটা খুব ভালো পার্ট, এখান থেকে কোশ্চেন বোর্ডে আসে।